আমার প্রিয় শিক্ষার্থীরা, রেকর্ডেড কোর্সে আপনাকে স্বাগত। আজকে 62তম ক্লাস। আমাদের আলোচনার মূল বিষয় হলো গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ সাথে বাংলা ওয়ার্ড মিনিং। অর্থাৎ আমরা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ সম্পর্কে, প্যারাগ্রাফ বলতে গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আমরা অবগত হব এবং বাংলা ওয়ার্ড মিনিং সম্পর্কে আমরা অবগত হব, যেগুলো দিয়ে আমরা অনেক বেশি ইনফরমেটিভ হতে পারবো এবং আমাদের যে কোনো প্রয়োজনে এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ আমার আপনার যদি এই ওয়ার্ড মিনিং সম্পর্কে ধারণা থাকে, অর্থাৎ সেটা আবার প্র্যাকটিক্যালি, যেমন আমরা প্র্যাকটিক্যালি এখানে কিন্তু দেখতে যাচ্ছি। তার মানে প্র্যাকটিক্যালি যখন আমরা কোনো ওয়ার্ড মিনিং সম্পর্কে অবগত হব, এখানে টেবিলের মধ্যে দেওয়া আছে, তখন এটা আমাদের মনে থাকবে বেশি। শুধুমাত্র অ্যাজ এ প্যারাগ্রাফ হিসেবে যে অ্যাপ্লাই করবো ব্যাপারটা এরকম না, এসে হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, অর এডিটোরিয়াল রাইটিং অ্যাপ্লাই করতে পারেন। আর আপনি যে কোনো লেখায় আপনার প্রয়োজনে, আপনি যদি ইনফরমেটিভ হয়ে থাকেন, আপনার যদি ওয়ার্ড মিনিং সম্পর্কে ধারণা থাকে, আপনি এগুলোকে প্রয়োগ ঘটাতে পারবেন, তাই না? আবার আপনি আইএলটিএস রাইটিং টাস্ক 2 লিখতে যাবেন, তখনও কিন্তু আপনি দারুণ ভাবে এই ওয়ার্ড মিনিং গুলো আপনার যদি জানা থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি ইনফরমেটিভ হওয়া। অর্থাৎ ইনফরমেটিভ এই অর্থে, আমরা যে সবসময় হাই হতাশ করি, ভোকাবুলারি পারি না পারি না পারি না, তাদের জ্ঞাতার্থে এবং তাদের সুবিধার্থেই মূলত আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, খুব সুন্দর করে এখানে উপস্থাপন করে দেওয়া। আপনার কাজ হচ্ছে আপনি যেটা না জানেন এটা মুখস্থ করে ফেলবেন। আসুন, মূল আলোচনা যাওয়ার আগে আমাদের পূর্ববর্তী যে ক্লাসটি আছে, অর্থাৎ আমরা যে মূল আলোচনা শুরু করলাম, মূলত এইখানে যে আমরা কিভাবে স্ট্যান্ডার্ড লেভেলে, স্ট্যান্ডার্ড ওয়েতে একটি প্যারাগ্রাফ উপস্থাপন করতে পারি এবং যেই প্যারাগ্রাফটি অনেক বেশি গ্রহণযোগ্য এবং অনেক বেশি কার্যকর হবে। এখানে আমি বেশ কয়েকটি ধাপ বলেছিলাম যে কি এর উত্তর কোথায় দিবেন, কেন, কি কারণে, কিভাবে, কোথায়। এই ধাপগুলো অতিক্রম করে আপনি কিভাবে লিখতে পারেন সেই সম্পর্কে এখানে একটি নমুনাও দেওয়া হয়েছিল। এট দ্য সেম টাইম গুরুত্বপূর্ণ কিছু প্যারাগ্রাফ নিয়েও আমরা আলোচনা করেছিলাম। এখানেও সেগুলোর আবারও টেবিল অফ, অর্থাৎ টেবিলের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে, ওয়ার্ড মিনিং দেওয়া আছে। এইখানে একটি ব্যাপার আমি মিস করেছি, সেটা হলো যখন কোনো পরীক্ষা আপনার কমন না পড়বে, অর্থাৎ সেটা যে কোনো বিষয় হতে পারে, আইএলটিএস রাইটিং টাস্ক 2 হতে পারে, আবার ধরেন সেটা হতে পারে যে কোনো লেখা, এসে হতে পারে, ঠিক আছে, বা আপনি যে কোনো প্যারাগ্রাফ হতে পারে, বা আর্গুমেন্ট বা ফোকাস রাইটিং হতে পারে, নো প্রবলেম। কিন্তু আপনার যদি কমন না পড়ে কিন্তু সেই টপিক সম্পর্কে যদি আপনার হালকা ধারণা থাকে, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ব্রেন স্টর্মিং থিওরি ব্যবহার করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, যে ব্রেন স্টর্মিং থিওরি সম্পর্কে আমরা ক্লাস 3-তে স্পষ্টভাবে প্র্যাকটিক্যালি আলোচনা করেছি। এমনকি সেখানে আপনাদের কাজও ছিল। যদি কেউ এই পর্যায়ে এসে সেই 3 নম্বর ক্লাসটি না দেখে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ, দয়া করে এখানে সময় ব্যয় না করে সেখানে চলে যান। সেখানে গিয়ে আপনি অবগত হয়ে নিন যে কিভাবে কমন না পড়লেও আপনি ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, পরীক্ষার হলে আপনার অর্থাৎ কম্পোজিশন রাইটিং বলেন, প্যারাগ্রাফ রাইটিং বলেন, বা এসে রাইটিং বলেন, বা যাই বলুন না কেন, সেগুলোর উত্তর দিয়ে আসতে পারেন। ওকে, অর্থাৎ এতটুকুই আলোচনা করতে, অর্থাৎ 61তম ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তখন উজ্জ্ব রেখেছিলাম, অর্থাৎ খেয়াল ছিল না। এই ক্লাসটিতে আমি তা অবগত করে দিলাম। আজকে আমাদের যে মূল আলোচনার বিষয় 62তম ক্লাস, আমরা বলেছিলাম যে গুরুত্বপূর্ণ এক প্যারাগ্রাফ নিয়ে আমরা আলোচনা করব। সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পারি, প্রথমত আমরা দেখি ইকুয়ালিটি। ইকুয়ালিটি, দ্যাট মিনস, দেখুন, ইকুয়ালিটি হচ্ছে একটি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, অর্থাৎ একটি মৌলিক একটি নীতি, যেটা মূলত ইনশিওর করে ফেয়ার ট্রিটমেন্ট, অর্থাৎ বুঝে নিত মানে সুন্দর স্বচ্ছ ব্যবহার, বা যে ট্রিটমেন্ট বলতে সবকিছুকে বোঝাচ্ছে আর কি, ইকুয়াল অপরচুনিটি, তারপরে হচ্ছে রেসপেক্টফুল এনভায়রনমেন্ট, দ্যাট মিনস এই যে যে কিছু ব্যাপারকে ইনশিওর করা, এটাই হচ্ছে ইকুয়ালিটি ইন দ্য ওয়ার্কিং প্লেস। এখন এই সম্পর্কে যে শব্দাবলী এখানে আছে, দেখুন এখানে আরো আছে, যেমন ফর অল দ্য এমপ্লয়িজ রিগার্ডলেস অফ জেন্ডার, অর্থাৎ জেন্ডারের নির্বিশেষে, রেস, রিলিজন, ইথনিসিটি, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ সব কিছুকে ছাপিয়ে সবার যে সমান একটি রেসপেক্টফুল পরিবেশ, এটাই হচ্ছে মূলত ইকুয়ালিটি ইন দ্য ওয়ার্কিং ক্লাস। দেখুন এইখানে থাকা যে শব্দগুলি আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জাস্ট বলছি যে আপনি এগুলোকে জাস্ট নেওয়ার চেষ্টা করেন, এগুলোকে অনুধাবনের চেষ্টা করেন, এগুলোর প্রয়োগ করার চেষ্টা করেন। এইভাবে আছে, আমি কিন্তু পূর্ববর্তী ক্লাসে স্পষ্টভাবে বলেছি যে আপনিও কিভাবে এগুলোকে অ্যাপ্লাই করবেন। আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে, ধরেন এই বাক্যটি আছে, এই বাক্যটি আপনি পুনরায় লিখবেন। এখানে থাকা যে নামগুলো আছে, এই নামগুলো আপনি পুনরায় লিখুন না, একটু সময় দিন, দেখবেন অটোমেটিকলি আপনার মাথায় এগুলো চলে আসতেছে।
আর আপনার মাথায় যখন চলে আসবে, তখন আপনি যখন কোনো একটা কিছু চিন্তা করবেন, আপনি ফেসবুকে লিখতে যাচ্ছেন, আপনি ইংলিশে একটা পোস্ট দিয়ে দিয়ে দিলেন। আপনি ঠিক আছে কোথাও কমেন্ট করবেন, ইংলিশে একটু কমেন্ট করে দিলেন। বা আপনি ঠিক আছে, আপনি কিছু চিন্তা করছেন বা স্পিক করবেন, হ্যাঁ, কারোর সাথে স্পিক করার সময় এই শব্দাবলীগুলো ব্যবহার করলেন, এগুলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ দৈনন্দিন প্রয়োজনে ইস্যু সম্পর্কিত যেগুলো বর্তমান বিশ্বে অনেক বেশি প্রাসঙ্গিক এবং অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ, এই ধরনের টপিক হচ্ছে এই ইকুয়ালিটি ইন দ্য ওয়ার্কিং প্লেস। এট দ্য সেম টাইম, এইখানে থাকা শব্দগুলি না বুঝলে আপনি এইখান থেকে এই শব্দগুলো দেখে নিন। এই জন্য আমি বলি আপনি এক কাজ করতে পারেন, আগে এই শব্দগুলিগুলো দেখে এরপরে আপনি এটা করতে পারেন। এতে করে আমার মনে হয় যদি আপনার কোনো একটি শব্দ নাও জানা থাকে, এই ক্ষেত্রে আপনি কিন্তু দারুণভাবে সেটার প্রয়োগ ঘটাতে পারবেন, এবং এইটা আপনার জন্য অনেক বেশি কার্যকর হবে। আশা করছি বুঝতে পেরেছেন। কেমন? ওকে। আসুন এখন আমরা আমাদের পরবর্তী যে ইয়াটি আছে, অর্থাৎ expatriates contribution to the economy of বাংলাদেশ। উই নো ওয়েল যে রেমিটেন্স যোদ্ধারা আমাদের বাংলাদেশের রেমিটেন্সের যে চাকা সেটা ঘুরিয়ে থাকে। অর্থাৎ আমরা জানি এবং কি সবসময় শুনেছি, কিন্তু কিভাবে ঘোরায় চাকা এই ব্যাপারে হয়তো বা অনেকেরই ধারণা আছে, নয়তো বা না। ছোট্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি। দেখুন, যারা বিদেশে থাকে তারা মূলত আমাদের দেশে টাকা পাঠায়। আসলে টাকা আদতে পাঠাতে পারে না, তারা মূলত পাঠায় ডলার। কেমন? অর্থাৎ সেই ডলার কনভার্ট হয়ে টাকা আমরা পাই, কিন্তু এই ডলারটা মূলত বাংলাদেশ ব্যাংকে জমা হয়। এখন বাংলাদেশ যখন অফিসিয়ালি অন্য কোনো দেশ থেকে বাংলাদেশের সীমান্তের বাইরে গিয়ে যাই কিনবে, সবকিছুর জন্যই ডলার প্রোভাইড করতে হয়। তার মানে শেষ পর্যন্ত এই বাংলাদেশের যত মানুষজন আছে, তারা যদি বাংলাদেশ থেকে বাইরে গিয়ে কিছু কিনতে চায় এবং সেই দ্রব্যটা যদি বাংলাদেশে ইন্টার করতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই এই ডলার ব্যবহার করে, অর্থাৎ সে সে ব্যাংক থেকে নেক বা যে কোনো জায়গায় থেকে নিক না কেন, অর্থাৎ এই ডলার ব্যবহার করে তাকে ক্রয় করে আনতে হবে। বুঝতে পারলেন? তার মানে এই জন্য এই ডলারের মূলত মূল কারিগর বলা হচ্ছে এই এক্সপেট্রিয়েটদের। এট দ্য সেম টাইম আমরা জানি গার্মেন্টস সেক্টরে যারা আছে তারা অনেকাংশে অবদান রাখেন। ওকে। অর্থাৎ এই দুই শ্রেণীর মানুষই আমাদের এই বাংলাদেশের ইকোনমির চাকাটা অর্থাৎ চালাচ্ছে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে দাঁড় করিয়ে রেখেছে, এখনো চলমান রেখেছে। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ সেই প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে এই যে যে এক্সপেট্রিয়েটস আছে, এরা মূলত আমাদের ইকোনমিকে অনেক বেশি ত্বরান্বিত করে, অনেক বেশি ভূমিকা পালন করে যাচ্ছে। অর্থাৎ এই সম্পর্কিত এখানে বাক্য আছে। আমি প্রতিটা লাইন তো আর পড়তে পারবো না, প্রতিটি লাইন পড়তে গেলে তো অনেক সময় চলে যাবে। ইতিমধ্যে আমি পূর্ববর্তী ক্লাসে বলেছি যে প্রতিটি লাইন যদি আপনি না বোঝেন, সেই ক্ষেত্রে আপনি এখনো অবধি হয়তোবা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেননি ভালোভাবে। অর্থাৎ আমার এই আহ যেভাবে সাজানো হয়েছে, যে আপনি একটা বাক্যের একটা শব্দ বুঝবেন না, এইরকম কোনো সুযোগই আমি রাখি না। অর্থাৎ আমার পূর্ববর্তী ক্লাসগুলো এইভাবেই সাজানো, যাতে করে আপনি এইখানে এসে প্র্যাকটিক্যালি এইগুলোকে দারুণভাবে উপভোগ করতে পারেন। এখানে টেবিল অফ দেখুন, এখানে টেবিলের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো আছে, এগুলো আপনি দেখে নেবেন। এরপরে দেখি গ্রামীণ ব্যাংক অফ ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়েল, যে এটা অনেক বেশি প্রাসঙ্গিক হতে পারে বর্তমান প্রেক্ষাপটে। যে গ্রামীণ ব্যাংক, হয়তোবা তার নাম আসবে না, এরকম ভাবে দিতে পারে গ্রামীণ ব্যাংকের যে অবদান। আমরা তো জানি যে কোথায় কোথায় তার অবদান আছে বা কি ক্ষেত্রে বা কি করছে, সেই সম্পর্কিত বেশ কিছু অর্থাৎ লেখনী আসতে পারে, বা আপনি ইনফরমেটিভ হয়ে থাকলেন। যেমন দেখুন, ফাউন্ডেড বাই নোবেল laureate ডক্টর মোহাম্মদ ইউনূস এরবিসি অ্যান্ড ইজ এ। দেখুন, অনেকে বলতে পারেন এইটা কিভাবে লেখা হলো। দেখুন, এই অংশটা লেখা হয়েছে, আমরা জানি, আমরা এটা শিখেছিলাম কতবার, অনেকবার শিখেছি। এটা আমরা কিভাবে লিখতে পারি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রেজেস আলাদা করে লেখা, অ্যাজ এ এক্সট্রা ইনফরমেশন হিসেবে লেখা। বলুন তো, এটা কি আর আমার বোঝাই দেওয়ার কিছু আছে? আমরা তো পূর্ববর্তীতে আলোচনা করেছি দ্যাট অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার করে দ্যাট দিয়ে অতিরিক্ত তথ্য সংযোজন করা যায়, সে সম্পর্কে আমরা জেনেছি। এখন তো আর এগুলো জানার কিছু নেই। ফোকাস অন। দেখুন, এটা কিন্তু আমরা আবারও যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস করেছি সেখানে জেনেছি। তার মানে আপনি যদি পূর্ববর্তী ক্লাসগুলোকে দারুণভাবে উপভোগ করেন, তাহলে এখানে আপনি খুব সহজেই এই ব্যাপারগুলোকে উপলব্ধি করতে পারবেন এবং ইনফরমেটিভ হয়ে দারুণভাবে আপনি আপনার প্রয়োজনে এগুলোকে কাজে লাগাতে পারবেন। আর যদি এখানে থাকা শব্দগুলি না জানেন, তাহলে আপনাকে পরামর্শ দিব আপনি এখান থেকে দেখে নেবেন। সুন্দর করে এখানে ব্যাখ্যা করা আছে, দেওয়া আছে, আপনি এখানে দেখে নেবেন। কেমন? ওকে। এরপরে দেখুন, সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ।
Here we see as a sustainable development in Bangladesh focus on achieving long term। দেখুন সাস্টেনেবল ব্যাপারটা হচ্ছে এরকম, জাস্ট আমি একটু মুখে বলছি, ব্যাখ্যা করছি যে যে কোনো ব্যাপারে সাস্টেইনেবল একটা ধারণা নিয়ে আসা। সাস্টেইনেবল ব্যাপারটা হচ্ছে এই যে ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব। আর পরিবেশ বান্ধব মানেই হলো যে কোনো বিষয় যে পরিবেশের ক্ষতি না করে কিছু। দ্যাট মিনস ডেভেলপ করবেন পরিবেশের ক্ষতি না করে করেন। যাই করবেন। অর্থাৎ ধরেন আজকে রাস্তাঘাট হবে, আপনি রাস্তা তৈরি করলেন ঠিক আছে। সেখানে যদি পরিবেশ বান্ধব কিছু দিয়ে রাস্তা তৈরি করা যায় সেটা গ্রেট। এট দ্য সেম টাইম আপনি রাস্তার দুধারে চতুর্ধারে অনেক বেশি গাছ রোপণ করে দিলেন এবং এইটাকে আপনি সাস্টেইনেবল একটা ধারাবাহিকতায় নিয়ে আসলেন। গাছ না কাটা এবং এখানে একটা ব্যালেন্স তৈরি করা, ইকো ফ্রেন্ডলি একটা পরিবেশ তৈরি করা, বেশি বেশি বনায়ন করা। কেমন? অর্থাৎ আপনার পার্ক আছে ঠিক আছে। আপনি এমন ভাবে পার্কটি তৈরি করুন সেখানে যেন সবুজায়ন থাকে, সেখানে যেন গাছপালা থাকে, অর্থাৎ গ্রিন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। অ্যান্ড দিস ইজ কল্ড সাস্টেইনেবল। অর্থাৎ সাস্টেইনেবল ইকোনমিক টার্মটা যখন আসলো, তার মানে ইকোনমিক রিলেটেড যত কার্যক্রম আছে এইটাকে তারা সাস্টেইনেবল যে ব্যাপারটি আছে এইখানে ইনভলভ করে দেওয়া। এখন তো বুঝতে পারলেন। তার মানে এখন আপনি মাথায় রাখবেন যে এই ক্ষুদ্র জ্ঞানটা যদি আপনার মাথায় থাকে এবং এইখানে থাকা যে শব্দাবলী আছে এগুলো সম্পর্কে যদি আপনি ধারণা রাখেন, ইনশাআল্লাহ আপনি যে কোনো পরীক্ষায় আপনার প্রয়োজনে এগুলোকে দারুণভাবে অ্যাপ্লাই করে আসতে পারবেন। পারবেন না? অবশ্যই পারবেন। কেন পারবেন না? ওকে, নেক্সট ইজ দি ড্রাগ অ্যাডিকশন এন্ড ইটস অ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ। ইউ নো ওয়েল যে এটা কতটা ক্ষতি করতেছে আমাদের বাংলাদেশকে, তাই না? মারাত্মকভাবে ক্ষতি করতেছে। আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। তবে এতটুকু বলবো যে এই ড্রাগ অ্যাডিকশন নিয়ে আমার বেশ কিছু বাক্য দেওয়া আছে পূর্ববর্তী ক্লাসগুলোতে। যারা ইতিমধ্যেই দেখেছেন তারা কিন্তু জানেন যে আমার পূর্ববর্তী ক্লাসগুলোতে কতবার ড্রাগ এডিকশন সম্পর্কে লিখেছি। তার মানে এখন পড়তে আপনাদের অনেক বেশি সহজ এবং সহজতর হবে। এই জন্য এখানে আর আলোচনার কিছু নাই। যদি তারপরও না বোঝেন তাহলে আমাকে অবগত করবেন। আর এখানে থাকা যে শব্দাবলী আছে স্পষ্ট ভাবে এখানে উল্লেখ আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আমি বারংবার বলছি, আপনি কিন্তু এখানে ইনফরমেটিভ হচ্ছেন, অর্থাৎ আপনার জন্য প্রয়োজনীয় শব্দের সাথে পরিচিত হচ্ছেন যেগুলো আপনি আপনার যে কোনো প্রয়োজনে অ্যাপ্লাই করবেন। কেমন? দেখুন এখানে মানে হয় না যে অপ্রয়োজনীয় কোনো শব্দ বলি। তার মানে হচ্ছে আপনি আপনার নিত্যদিনের প্রয়োজনে যেই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হন, যেই বিষয়গুলোর মূলত যে বিষয়গুলো ফেস করেন, এই বিষয় সম্পর্কিত টপিক এবং এই টপিক সম্পর্কিত হচ্ছে এইখানে নেওয়া ভোকাবুলারি। অর্থাৎ এইখানে থাকা যে ভোকাবুলারি আছে, আপনি যেই ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো সম্পর্কে আপনি অবগত হবেন। এট দ্য সেম টাইম ইউসি অ্যান্ড সোশ্যাল ডিগ্রেডেশন এটাকে আমি সবচেয়ে প্রায়োরিটি দিই এবং আমাদের বর্তমান প্রেক্ষাপটে এই যুগে এসে সোশ্যাল ডিগ্রেডেশনের যে মাত্রাটা এটা যে অধপতন এটা অনেকাংশে বেড়ে গিয়েছে, এটা কিন্তু আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। অর্থাৎ অবক্ষয়। দেখুন এইখানে থাকা প্রথমত আমি রিফার করেছি, বরাবর না আমি প্রতিটি প্যারাগ্রাফে রিফার রিফার দ্যাট মিন্স বলতে বোঝায়। কেমন? অর্থাৎ দেখুন সোশ্যাল ডিগ্রেডেশন বলতে বোঝায় ডিটোরিয়েশন অর্থাৎ অবক্ষয়, অধঃপতন অফ মোরাল কালচার ভ্যালুজ ইন সোসাইটি লিডিং নেগেটিভ বিহেভিয়ার অফ সোশ্যাল ইনস্টেবিলিটি and in Bangladesh issue has been increasingly evident আমি এগুলো পড়ছি না। দেখুন আপনি ধরেন evident শব্দটি পাচ্ছেন না, বুঝছেন না, এইখানে দেখুন আছে। অর্থাৎ এখান থেকে আপনি দেখে নিবেন। আবার ধরেন আপনি একটা শব্দ ড্রাগ ইউজ পাচ্ছেন না, উইকেনিং বুঝছেন না, যেটা বুঝেন না জুভেনাইল অর ডেলিনকুয়েন্সি হিয়ার উই সি, আপনি এখান থেকে দেখে নিবেন। দেখুন কিশোর অপরাধ। কেমন? দেখে নিলেন। অর্থাৎ সুন্দরভাবে আপনি এখান থেকে দেখে এরপর এখান থেকে পড়বেন। আপনার কাজ হচ্ছে আপনি আবার নিজে লিখবেন। তাহলেই এইগুলো ফলপ্রসূ হবে এবং আপনার জন্য কার্যকর হবে এবং আমাকে আপনি মনে মনে ধন্যবাদ দিতে বাধ্য হবেন যে ইয়েস ইউ হ্যাভ গট। কেমন? ওকে, নেক্সট উই সি মেজর ন্যাচারাল রিসার্চ অর্থাৎ তার মধ্যে গ্যাস অ্যান্ড ইটস নেসেসিটি ইন বাংলাদেশ। উই নো ওয়েল যে আমাদের একমাত্র ন্যাচারাল গ্যাস, সরি টু সে, অর্থাৎ রিসার্চ, ন্যাচারাল রিসার্চ তার মধ্যে অনেক বেশি অবদান যেটা রাখছে এটা হচ্ছে ন্যাচারাল গ্যাস। এই ন্যাচারাল গ্যাস মূলত আমাদের ব্যাংক সেক্টরে অনেক সময় যে আপনার লেখন হিসেবে আসতে পারে, তারপরে বিসিএস এ আসতে পারে। আপনি আপনার প্রয়োজনে এগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। কেমন?
আবারও ধরেন আপনার যদি ভালো ধারণা থাকে এই সম্পর্কে, আপনি একটা পেপারে কিছু লিখতে গেলেন, আপনি নিজে নিজে কিছু লিখতে চাচ্ছেন, আপনি কিন্তু দারুণ ভাবে এই সম্পর্কে লিখতে পারেন, তাই না? আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন এখানে সব সাজানো আছে। এগুলো আপনি একটু দেখে নিবেন। এখানে চোখ বুলিয়ে নিবেন। চোখ বুলিয়ে না। আপনি যেগুলো না জানেন এগুলো মুখস্থ করবেন। আমি এগুলো আপনাকে বলবোই বারবার মুখস্থ করবেন। ওকে। মিসইউজ অফ সোশ্যাল মিডিয়া ইন বাংলাদেশ এন্ড ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড ওয়াইড দরকার নাই। বাংলাদেশ হলেই এনাফ। কেমন? অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখলি সেটাই যথেষ্ট। অর্থাৎ সোশ্যাল মিডিয়া আপনি এখানে মূলত মিসইউজ আছে। ইউজ অর মিসইউজ অফ সোশ্যাল মিডিয়া এরকম হয়। সেই ক্ষেত্রে আপনি এই বিষয়টিকে লক্ষ্য রাখতে পারেন যে বিশেষ করে সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা জানি যে বৈপ্লবিক মানে বিপ্লব ঘটিয়েছে, কমিউনিকেশন বিপ্লব ঘটিয়েছে, কানেক্টিভিটিতে বিপ্লব ঘটিয়েছে, তাই তো? কিন্তু এটির মেসেজও আছে, যেটা কনসার্নিং বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে সরাসরি আলোচনা। এরপরে কিছু নিউমেরিক ডাটা আছে, এগুলোকে আপনি আপনার প্রয়োজনে অ্যাপ্লাই করতে পারেন যখন আপনার সময় ও সুযোগ হয় এবং আপনি যেখানে উপযুক্ত মনে করেন বলে আমি আশা ব্যক্ত করি, ঠিক সেইখানে আপনি এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন, তাই না? ওকে। দেখুন এখানে আবার শব্দবলী আছে, আপনি আপনার প্রয়োজনে এইগুলোকে অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ আপনি দেখে নিতে পারেন এক পলক এক ঝলক। থ্রি জিরোস, ডক্টর মোহাম্মদ ইউনুস। দেখুন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই না? অর্থাৎ থ্রি জিরো সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছেন, আমি বেশ কিছু বাকে থ্রি জিরোস সম্পর্কে বলেছি। ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য সম্পর্কে আমি বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে থ্রি জিরোস কে সামনে, অর্থাৎ বিশ্বের সামনে তুলে ধরেছেন এবং যেই জন্য তার এত নাম ডাক। অর্থাৎ বিশ্বের এমন কোনো ব্যক্তিত্ব নাই যেই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসকে, অর্থাৎ আমি বলছি একেবারে উচ্চ লেভেলের যারা আছে, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমীহ করেন না, অর্থাৎ সম্মান দেখান না, এরকম ব্যক্তি খুঁজে পাওয়া ভার। অর্থাৎ নির্বিশেষে সবাই তাকে, তবে বাংলাদেশের সবাই তাকে পছন্দ করে না, ভারতও তাকে পছন্দ করে না। কেমন? তবে ভারতের অনেক মানুষ পছন্দ করে, এটা সত্য। মানুষ পছন্দ করে। তবে সরকার ব্যবস্থায় হয়তো বা বর্তমান প্রেক্ষাপটে পছন্দ করে না। তবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ভারত থেকে অনেকগুলো মেডেল পেয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রহণযোগ্যতা, এই ব্যাপারটা লক্ষণীয়, আমরা যেটা লক্ষ্য করি। যাই হোক, এই তার থ্রি জিরো সম্পর্কে যে ধারণা, থ্রি জিরোস কার্বন নেই, থ্রি জিরোস আনএমপ্লয়মেন্ট, জিরো তারপরে পোভার্টি, এই ধারণা নিয়ে এখানে লেখা। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন আমরা এমন একটি বিশ্ব চাই যেই বিশ্বটি, অর্থাৎ এরকম হবে যে উইথ জিরো পোভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড এট দ্য সেম টাইম জিরো নেট কার্বন ইমিশনস। এই যে একটা সিনারিও, এটাই কিন্তু বিশ্ব লুফে নিয়েছে। অর্থাৎ এনভায়রনমেন্টালিস্ট যারা আছে, বিশ্বের মোরাল যারা আছে, এরা দারুণ ভাবে নিয়েছে। দ্যাটস গ্রেট আইডিয়া produced by ডক্টর মোহাম্মদ ইউনুস and who win a well and যিনি মূলত লুফে নিয়েছিল সেই 2006 সালে নোবেল প্রাইজ, পিস প্রাইজ, তাই তো? দেন উই সি এখানে শব্দাবলী আছে, এগুলোকে আপনি দেখবেন, এগুলোকে আপনি মুখস্থ করবেন, এগুলোকে আপনি মেমোরাইজ করবেন, এগুলোকে আপনি অ্যাপ্লাই করবেন আপনি আপনার প্রয়োজনে, তখনই আপনি দারুণভাবে এগুলোকে উপভোগ করতে পারবেন। At the same time, urbanization and its impact on Dhaka, well and urbanization কতটা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রেক্ষাপটে। যদিও আসলে আরবানাইজেশন, আমি নিজে আরবানাইজেশনের একজন মানে মানে সুবিধাভোগী। সুতরাং কি বলবো, গালমন্দ করে লাভ নাই। মানে কোনো উপায় নাই আরকি। ওকে। এখন এই আরবানাইজেশনের ব্যাপারে এখানে কিছু না নেগেটিভিটি মূলত দাঁড় করানো হয়েছে। কারণ আমরা জানি এটাও কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশি প্রাসঙ্গিক। কারণ আমরা জানি ইতিমধ্যে অবগত হয়েছে যে আমাদের ঢাকা যদি একবার ভূমিকম্প হয়, যদি দুঃখের ব্যাপার, হাসি পায়। কিন্তু এরপরেও দুঃখের ব্যাপার এই যে একবার ভূমিকম্প হলে এবং সেটা যদি অসহনীয় মাত্রায় হয়, তার মানে হচ্ছে ৬ বা ৬.৫ বা ৭ হয়, তাহলে মোটামুটি এই যে কথা বলছি, কথা বলারও আর সুযোগ থাকবে না, বা আমার এই কথাগুলো পরবর্তীতে আর হয়তোবা ৭০% বলেন ৩০% মানুষ তারা আর শুনতে পাবে। এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটকে সামনে রেখেই মূলত এখানে আমাদের মূল যেই বিষয়টি তা হলো আরবানাইজেশন এন্ড ইটস ইম্প্যাক্ট অন ঢাকা সিটি। অর্থাৎ পপুলেশন বৃদ্ধির কারণে যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে, বেশি বেশি বিল্ডিং তৈরি কারণে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, তারপরে হচ্ছে আমরা জানি যে সবচেয়ে যেটা হচ্ছে ইটের, সিমেন্টের, ইট বালুর শহরে পরিণত হয়েছে। এই যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, অর্থাৎ ইট বালুর শহরে পরিণত হয়েছে, এট দ্য সেম টাইম নোংরার যে ব্যাপারটা আছেই তো, প্লাস্টিক ইউজ, এটা ওটা আরো বেশ কিছু ব্যাপার আছে। কারণ মানুষ যত, তার জন্য খাদ্যদ্রব্যের তত যোগান দিতে হয়।
আবারও ওয়াস্ট ততই হয়, তাই না? সেই প্রেক্ষাপটে মূলত এখানে লেখা আছে, আমি সব বললাম না, জাস্ট একটু বললাম। আর এইখানে মূলত আপনি দেখুন সুন্দরভাবে শব্দাবলী দেওয়া আছে। ও, ঠিক আছে, আজ এই পর্যন্ত আলোচনার প্রেক্ষাপট এখানেই শেষ। অর্থাৎ এই কাজগুলো থেকে আপনাকে আমার পক্ষ থেকে পরামর্শ এই, আপনি যেটা করবেন, এখানে থাকা প্রতিটি টপিক সম্পর্কে আপনি পুনরায় লেখার চেষ্টা করবেন। এখানে থাকা যে বাক্যগুলো আছে, নয়তোবা কি করবেন, নয়তোবা আপনি যেটা করবেন, এখান থেকে ইনফরমেটিভ হয়ে আপনি নিজের মতো করে লিখবেন। অর্থাৎ নিজের মতো করে লিখতে পারেন, অথবা এখানে থাকা বাক্যগুলোকে আপনি পুনরায় লিখতে পারেন, আপনার যাতে, যেটাকে বলে মানে ফ্লুয়েন্সি যাতে বৃদ্ধি পায়। অর্থাৎ যারা আমরা লিখতে গিয়ে অনেক বেশি ভয় পাই, বা আমরা মনে করি এই আমার দ্বারা সম্ভব না, তাদের জন্য আমার পরামর্শ এই, আপনারা দারুণভাবে এই ব্যাপারগুলোকে উপলব্ধি করতে পারেন এবং মেমোরাইজ করে রাখতে পারেন। দেখুন, এই ধারাবাহিকতায় আমাদের আরো কিছু প্যারাগ্রাফ আছে। এরপরে আমরা 20 থেকে 30টা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের টপিক একটা প্যারাগ্রাফে কিভাবে করতে পারি সেই ব্যাপারেও কথাবার্তা আছে। অর্থাৎ আমরা এগুলো ধারাবাহিকতায় পাবো। এখানে আরো 10-12টির মতো আছে প্যারাগ্রাফ, এই একই রকম ভাবে সাজানো আছে, গুরুত্বপূর্ণ যেগুলো আছে। তবে এখানে একটি গুরুত্ব দেওয়া হয়েছে এই ক্লাসটিতে, যে এইখানে আমরা প্যারাগ্রাফ শিখবো, কিন্তু একই সাথে আমরা এখানে ইডিওমেটিক যে ভার্ব আছে, দ্য সেম টাইম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, সেইগুলোর সাথে সম্পৃক্ত হব। অর্থাৎ আমরা এখানে এগুলোর অ্যাপ্লাই করব। অর্থাৎ পূর্ববর্তী ক্লাসগুলোতে, ক্লাস 11তে আমরা শিখেছিলাম, সেই ব্যাপারগুলো এখানে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এবং আমাদের যে 64 নম্বর ক্লাস আছে, সেখানে আবার আমরা অবগত হব যে কিভাবে আমরা, দেখুন, যে 20টা টপিক একটা প্যারাগ্রাফ দিয়ে আমরা মূলত ইয়া করতে পারি, সমাধান করতে পারি। আবার 18টি টপিক কিভাবে একটা প্যারাগ্রাফের মধ্যে সমাধান করতে পারি। যদিও এটা একটা চোরাই পন্থা, এই ব্যাপারেও আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনি ধারাবাহিকতা বজায় রেখে এই সেশনের ক্লাসগুলো সব দেখবেন এবং নিজের যে অবস্থান, সেই অবস্থানটাকে দারুণভাবে শক্ত করে তুলবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। আর আপনার জন্য রাখা কাজ অবশ্যই আপনি করবেন। রাখা কাজ বলতে আমি আবারও বলছি বিদায় নেওয়ার আগে, যে এখানে থাকা বাক্যগুলো আপনি পুনরায় লিখবেন, যতটুকু পারেন আমাকে দেখাবেন হচ্ছে কি। তাছাড়া আপনি এখানে থাকা ওয়ার্ড গুলো পড়ে আপনি আবারও নিজের মতো করে লিখতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন। অবশ্যই অবশ্যই আপনার জন্য রাখা কাজ করুন। বেস্ট উইশেস ফর ইউ।